বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভ অপরাহ্ন। অনলাইন লাইভ ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আজ 14 আগস্ট 2021। বিষয় সার্ভিং 3, বিষয় কোড 66452, অর্থাৎ এটা পঞ্চম সিভিক টেকনোলজির বিষয়। শোনা যাচ্ছে। তোমরা অ্যাটেন্ডেন্সের বিষয়টা একটু লক্ষ্য করো। আমি অ্যাটেন্ডেন্স এখন ওপেন রেখেছি। 15 মিনিট পরে অ্যাটেন্ডেন্স অফ করে দিব, অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ তোমরা যার নিজের হাজিরা এই সময়ের ভিতরে দিয়ে ফেলবে। আশা করি বুঝতে পারছো, কারণ ক্লাসে দেখা যায় তোমরা উপস্থিত থাকো 20 জন, হাজিরা আসে 100 জনের। ক্লাস রুটিন শনিবার বৃহস্পতিবার, আজ শনিবার, দিনের শেষ ক্লাস, প্রথম অধ্যায়ের শেষ অংশ। আমরা প্রথম অধ্যায়টা নিয়ে বেশ অনেকটাই কথা বলেছি। এরপর পরের চ্যাপ্টারগুলো আমরা বেশ দ্রুত আগাবো। শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ স্পষ্ট। প্রথম অধ্যায়ের পূর্ব আলোচনা, এর আগে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলেছি এটা নিয়ে একটু তোমাদের আলোচনা করে নিচ্ছি। জাস্ট গত ক্লাসে আমরা কথা বলেছিলাম যে মাঠে বাঁক স্থাপন করার জন্য যেই দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে রৈখিক পদ্ধতি আর একটি কৌণিক পদ্ধতি। রৈখিক পদ্ধতি যখন শুধু ফিতা এবং শিকল ব্যবহার করে, অর্থাৎ কোনো কোণ পরিমাপক যন্ত্র ব্যবহার না করে যদি বাঁক স্থাপন করা হয়, সেটি হচ্ছে লিনিয়ার মেথড বা রৈখিক পদ্ধতি। এবং কোণ পরিমাপের যন্ত্রগুলি যদি ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাঙ্গুলার মেথড। তোমরা কোণ পরিমাপের যন্ত্র গত সেমিস্টারে পড়েছ। লিনিয়ার মেথডের 4টা পদ্ধতির কথা বলেছিলাম গত ক্লাসে। বাই অফসেট ফ্রম দ্য লং কর্ড, দীর্ঘজ্যা থেকে অফসেট। বাই সাকসেসিভ বাইসেকশন অফ আর্ক, জ্যাকে একাধিক্রমে দ্বিখণ্ডিত করিয়া, সবচেয়ে সহজ পদ্ধতি। বাই অফসেটস ফ্রম দ্য ট্যানজেন্ট, স্পর্শক থেকে অফসেট দুইভাবে করা যায়, লম্ব অফসেট আর তির্যক অফসেট। অফসেট ফ্রম দ্য কর্ডস প্রডিউস, বর্ধিত জ্যা থেকে অফসেট। এই 4 প্রকার, দীর্ঘজ্যা থেকে অফসেট, স্পর্শক থেকে অফসেট, এর ভিতর 2টা পদ্ধতি। এরপর রৈখিক পদ্ধতি, জ্যা থেকে অফসেটের সাহায্যে, এটা 2টা পদ্ধতি। দ্বিখণ্ডিত করিয়া। তোমরা ক্লাসে অ্যাটেন্ড থাকবে, ক্লাসটা ফলো করো। হ্যাঁ, কোণ পরিমাপ যন্ত্র 3 প্রকার। এটা কোন ইনস্ট্রুমেন্টের উপর নির্ভর করে। একটা থিওডোলাইট ব্যবহার করলে 1 থিওডোলাইট, 2টি থিওডোলাইট ব্যবহার করলে 2 থিওডোলাইট, এবং টেকোমিটার ব্যবহার করলে টেকোমেট্রিক পদ্ধতি। টেকোমিটার এটা নতুন অন্য কোনো যন্ত্র না। থিওডোলাইট ইজ অলসো টেকোমিটার। থিওডোলাইটের গত সেমিস্টারের আলোচনা, তারপরে একটু বলে নেই। ডায়াফ্রাম খেয়াল আছে কিনা তোমাদের? ডায়াফ্রামে এইটা হচ্ছে ক্রস হেয়ার, এই দুটো হচ্ছে মেইন হেয়ার। ক্রস হেয়ারের উপরে এবং নিচে আরও 2টি ছোট দাগ থাকে, এগুলিকে বলা হয় স্টেডিয়া হেয়ার। এই যেই থিওডোলাইটে এই 2টা উপরে এবং নিচে দাগ থাকবে, সেই থিওডোলাইটকে বলা হয় টেকোমিটার।
সুতরাং সব থিওডোলাইটই টেকোমিটার, কারণ সব থিওডোলাইটে এই দুইটা দাগ দেয়াই থাকে। সুতরাং টেকোমিটার নতুন কোনো যন্ত্র নয়, এটা থিওডোলাইটেরই একটা পরিবর্তিত অংশ। অর্থাৎ থিওডোলাইটকেই আমরা একাধিক্রমে টেকোমিটার হিসাবে ব্যবহার করি। নেক্সট, এখন আসি আমাদের আজকের নতুন আলোচনা বাক সংস্থাপনের তথ্য, কিভাবে বাক সংস্থাপন করা হয়। এখন ক্লাস প্রায় কতক্ষণ হয়ে গেছে, আমি 15 মিনিট পরে হাজিরা ইনঅ্যাক্টিভ করে দিব, অর্থাৎ 15 মিনিট পরে আর হাজিরা দিতে পারবে না। সারাক্ষণ হাজিরা থাকলে দেখা যায় যার যখন ইচ্ছা আরেকজনের কাছে রোল নম্বর পাঠিয়ে দাও এবং সে সবার হাজিরা দিতে থাকে। বাক সংস্থাপনের জন্য কি কি তথ্য লাগবে, আমি যখন মাঠে বাক সংস্থাপন করব আমাকে কি দেয়া থাকবে আর আমার কি করতে হবে, তাহলে এই তথ্যগুলি লাগবে। প্রতিসরণ কোণের পরিমাণ, এখন প্রতিসরণ কোণ তোমরা চিত্র গত ক্লাসে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। প্রতিসরণ কোণ, আচ্ছা তারপরে একটা চিত্র এঁকে বললে সুবিধা হবে। এই হচ্ছে বাক, এটা বারবার প্র্যাকটিস করবে, দেখবে খুব ইজি। সরি, প্রতিসরণ কোণের পরিমাণ, এটা হচ্ছে 1 নম্বর। প্রতিসরণ কোণ হচ্ছে এটা ফাই, এটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়, প্রতিসরণ কোণের পরিমাণ। এরপর ছেদবিন্দুর চেইনেজ, ছেদবিন্দু হচ্ছে এই প্রথম বিন্দুটা হচ্ছে ছেদবিন্দু। এরপর হচ্ছে স্পর্শক বিন্দুর চেইনেজ, সরি ছেদবিন্দু হচ্ছে, এটা হচ্ছে ছেদবিন্দু, এটা হচ্ছে 2 নম্বর ছেদবিন্দু, এটা হচ্ছে স্পর্শক বিন্দু। এদের চেইনেজ তোমরা শিকল জরিপের সময় তখনই জানার কথা। চেইনেজ হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, শুরুর বিন্দু থেকে কোনো একটা রেখার দূরত্ব, এটা হচ্ছে চেইনেজ। এই দূরত্বটা হচ্ছে চেইনেজ, যে কোনো দূরত্ব। এটা 0, এটা যদি 20 মিটার হয় তাহলে এই বিন্দুর চেইনেজ হচ্ছে 20 মিটার। এটা যদি 30 মিটার হয় তাহলে এই বিন্দুর চেইনেজ হচ্ছে 30 মিটার। অর্থাৎ কোনো একটা প্রান্ত থেকে নির্দিষ্ট কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় চেইনেজ। তাহলে এই ছেদবিন্দুর চেইনেজ লাগবে, স্পর্শক বিন্দুর চেইনেজ লাগবে। এরপর বৃত্তাকার বাঁকের দৈর্ঘ্য, বাঁকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শক। এরপর হচ্ছে জ্যা ও উপজ্যার দৈর্ঘ্য, জ্যা ও উপজ্যার অফসেটের দৈর্ঘ্য, জ্যা ও উপজ্যার স্পর্শক কোণ, দীর্ঘজ্যার দৈর্ঘ্য, বহিস্থ দূরত্ব এবং বাঁকের গভীরতা ও অন্যান্য তথ্যাদি। এই 11টা তথ্য প্রয়োজন অনুসারে তুমি এর আগে আমরা যেগুলি আলোচনা করেছি বাঁক কীভাবে সংস্থাপন করা হয় সেই পদ্ধতিতে যেইগুলি উপাত্ত প্রয়োজন সেই উপাত্তগুলি নির্ণয় করতে হবে। একাধিক উপাত্ত হয়তো তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবে, কিন্তু সবগুলির দরকার নেই। তোমরা শুধু যেই উপাত্তগুলির প্রয়োজন, যেই পদ্ধতিতে বাঁক সংস্থাপন করা হচ্ছে সেই পদ্ধতির উপাত্তগুলি নির্ণয় করবে। বাঁক সংস্থাপনের ধাপগুলি কি? বাঁকের ছেদবিন্দু নির্ধারণ। বাঁকের প্রথমে তুমি বাঁক সংস্থাপন করতে গেলে ছেদবিন্দু, এটা হচ্ছে ছেদবিন্দু। এটাকে যদি পি বলি তাহলে পি হচ্ছে ছেদবিন্দু। এদিকে এ শুরু, এদিকে যদি বি হয়, এদিকে যদি সি হয়, তাহলে এই যে বিন্দুটাতে ছেদ করছে দুইটা স্পর্শক, এই দুটো হচ্ছে ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু নির্ধারণ করতে হবে। অর্থাৎ
বাঁকের শীর্ষবিন্দু, যেমন এই জায়গাটায় বাঁক হবে, তাহলে ছেদবিন্দু কোথায় হবে? ধরে নিলাম ছেদবিন্দুটা এখানে হবে, তাহলে এই বিন্দুটা আগে নির্ধারণ করে নিতে হবে। এরপর আসে ছেদবিন্দু নির্ধারণ। ছেদবিন্দু থেকে স্পর্শক দৈর্ঘ্য অনুযায়ী প্রারম্ভ ও সমাপ্তি বিন্দুর সমাপ্তি স্পর্শক বিন্দু নির্ধারণ। তাহলে ছেদবিন্দু হতে স্পর্শক দৈর্ঘ্য, তাহলে এইখান থেকে আমরা প্রথম স্পর্শক দৈর্ঘ্য আমরা অঙ্ক করে বের করব। এখানে গত ক্লাসে আমরা বলেছিলাম টি সমান আর tan phi/2, এই সূত্র দিয়ে তুমি টেনজেন্টের দৈর্ঘ্যটা, অর্থাৎ এটা যদি T1 হয়, অর্থাৎ T1P এর দৈর্ঘ্য তুমি এই সূত্র দিয়ে বের করবে। বের করে এখানের চেইনেস বলতে কি বোঝায়? এই দিক থেকে এই পর্যন্ত দূরত্ব, এদিকে কোনো একটা জায়গায় হয়তো 0 আছে, দেখা গেলে এই জায়গাটার চেইনেস বলতেছে 700 মিটার, তাহলে এই জায়গাটার চেইনেস 700 মিটার। তুমি টি এর দূরত্ব যদি নির্ণয় করো, অর্থাৎ এই সূত্র থেকে স্পর্শক দৈর্ঘ্য বের করলে, তাহলে 700 থেকে এই টি এর মানটা বিয়োগ করলে এই বিন্দুর চেইনেস পাবে। তাহলে অবশ্যই এই বিন্দুর চেইনেস 700 থেকে কম হবে, তাহলে 700 মাইনাস টি, এটা হবে হচ্ছে ছেদবিন্দুর চেইনেস, এটা ছেদবিন্দুর চেইনেস। এরপরে কি বলতেছে? স্পর্শক দৈর্ঘ্য অনুযায়ী প্রারম্ভ ও সমাপ্ত স্পর্শক বিন্দু নির্ধারণ। সমাপ্ত স্পর্শক বিন্দু এখানে হচ্ছে সমাপ্ত স্পর্শক বিন্দু, তাহলে মাঝখানে বাঁক আছে, তাহলে প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজের সাথে যদি বাঁকের দৈর্ঘ্য যোগ করি, বাঁকের দৈর্ঘ্য আমরা গত ক্লাসে বলছি এল সমান পাই আর phi/180, এখান থেকে দৈর্ঘ্য পাওয়া যাবে। এটা যোগ করলে এই শেষ ছেদবিন্দুর চেইনেস পাওয়া যাবে, তাহলে শেষ ছেদবিন্দুটা নির্ধারণ করা যাবে। আর আরেকটা জিনিস, স্পর্শক ছেদবিন্দু থেকে বাঁকের দৈর্ঘ্য এদিকেও যত একই, এটাও একই। আর এই কোণটা যদি আমরা প্রতিসরণ কোণ জানলে এই কোণটা ছেদ কোণের মানও জানা যাবে, কারণ এই টোটালটা 180 ডিগ্রি, 180 থেকে প্রতিসরণ কোণ বিয়োগ করলে ছেদ কোণ পাওয়া যাবে। তাহলে এই কোণ বরাবর একই দৈর্ঘ্য, এখানে যে টি এর দৈর্ঘ্য পাওয়া যাবে স্পর্শক দৈর্ঘ্য, একই দৈর্ঘ্য যদি আমি এখান থেকেও কেটে নিই, তাহলে কোণ তো ফিক্সড, কোণ পাওয়া গেল, তাহলে এই কোণ বরাবর কেটে নিলে এইটা পাওয়া যাবে, শেষ বিন্দুটা পাওয়া যাবে এবং এই বরাবর বাঁক স্থাপন হবে। তাহলে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু নির্ধারণ করা যাবে। নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বাঁক স্থাপন, নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বাঁক সংস্থাপন। এখানে কতগুলি পদ্ধতির কথা বললাম এর আগে, সেই 4টা পদ্ধতি হচ্ছে রৈখিক পদ্ধতিতে, আবার কৌণিক পদ্ধতিতে আছে 3টা পদ্ধতি, এর ভিতর আবার উপপদ্ধতি আছে। এই সব মিলে যেই পদ্ধতিতে তোমাকে বাঁক সংস্থাপন করতে বলা হবে সেই পদ্ধতি অনুযায়ী বাঁক সংস্থাপন করতে হবে, মিক্স করা যাবে না, এখান থেকে কিছু এখান থেকে কিছু, এইভাবে করা যাবে না। কাজী শাহাদাত সাকিব, তুমি বসে বসে সবার নাম লেখার তো প্রয়োজন নাই, তোমাকে তো এই ধরনের কোনো দায়িত্ব দেওয়া হয়নি, যার যার হাজিরা সে দিবে। এরপর বাঁকের বিভিন্ন অঙ্গ যাচাই, বিভিন্ন অঙ্গগুলি ঠিক আছে কিনা, অর্থাৎ এই যে তুমি প্রথম বিন্দু, শেষ বিন্দু, এরপর গভীরতা বের করে দেখবা, এই যে তুমি বাঁকটা সংস্থাপন হলো এটা ঠিক আছে কিনা চেক করার জন্য এই যে বাঁকের গভীরতা, ভার্সাইন এবং বহিস্থবিন্দু দূরত্ব এবং ভার্সাইন এইগুলি নির্ণয় করে, এবং দীর্ঘজার দৈর্ঘ্য, যেমন আমরা বাঁকটা সংস্থাপন করলাম, এখন অঙ্ক করে দীর্ঘজার সমান কি 2r sin phi/2, এই সূত্র দিয়ে যে দীর্ঘজার দৈর্ঘ্য পাবো, এরপরে মাপ দিয়ে দেখবো যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব স্ট্রেট লাইন ঠিক আছে কিনা। যদি স্ট্রেট লাইন ঠিক হয় এবং এই ছেদবিন্দু থেকে বহিস্থবিন্দু দূরত্ব, এটা সূত্র দিয়ে বের করে দেখবো যে এইটা ঠিক আছে কিনা, বা দীর্ঘজায়ের মধ্যবিন্দু থেকে ভার্সাইনের দূরত্ব বের করে দেখবো যে এটাও ঠিক আছে কিনা। এগুলি হচ্ছে চেক দেওয়ার জন্য। কিন্তু বাঁক স্থাপনের জন্য তোমার লাগতেছে স্পর্শক দৈর্ঘ্য, তারপর বাঁকের দৈর্ঘ্য, ছেদবিন্দুর চেইনেস, স্পর্শক বিন্দুর চেইনেস, এইগুলি লাগবে। আর চেক দেওয়ার জন্য পরবর্তীগুলি লাগবে, এগুলি দিয়ে যাচাই করতে হবে।
এখন আসো বাক স্থাপন করতে গিয়ে কিছু টেকনিক্যাল টার্ম আসবে। খুঁটি ব্যবধান, জ্যা, উপজ্যা। খুঁটি ব্যবধান হচ্ছে ওই বাক স্থাপন করতে গিয়ে বলা থাকবে যে 20 মিটার শিকল বা 30 মিটার শিকল ব্যবহার করা হয়েছে বা 10 মিটার শিকল ব্যবহার করা হয়েছে। এখন কত মিটার শিকল ব্যবহার করা হবে সেটা নির্ভর করবে হচ্ছে বাঁকটা কী ধরনের জায়গায় স্থাপন করা হচ্ছে, অর্থাৎ কতটা বন্ধুর বা কতটা দুর্গম। যদি সহজ, যেমন একটা মরুভূমিতে আমি ইচ্ছা করে বাঁক দিচ্ছি, রাস্তাটা আমি স্ট্রেট লাইন রাখবো না, মানে শুধুমাত্র দুর্ঘটনা এড়ানোর জন্য বা যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য বা ড্রাইভারের একঘেয়েমি দূর করার জন্য স্ট্রেট সড়ক সোজা রাস্তাতে বাঁক দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে শিকল দৈর্ঘ্য বা খুঁটি দৈর্ঘ্য রাখা হয় 30 মিটার। সর্বোচ্চ খুঁটির ব্যবধান 30 মিটার করা হয়, এর থেকে বেশি করা হয় না। আর বাঁকের ভিতরে 30 মিটার রাখা হয় না, বাঁকের ভিতরে আসলে তখন শিকলের দৈর্ঘ্য 20 মিটার করা হয়। এবং খুব যদি গুরুত্বপূর্ণ বাঁক হয়, যেখানে খুব প্রিসাইজ, খুব হিসাব নিকাশ করে করতে হবে, সেই ক্ষেত্রে 10 মিটার পর্যন্ত শিকলের দৈর্ঘ্য রাখা হয়। যদি কোনো উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে তুমি 30 মিটার ব্যবহার করতে পারো। কিন্তু যখন ফিল্ডে বাস্তবে কাজ করা হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের শিকল ব্যবহার করা হয়। বাঁকের ভিতরে শিকল দৈর্ঘ্য কম থাকে, যেহেতু এটা বৃত্তাকার বাঁক। আমি যদি 30 মিটার, পরবর্তী বুঝতে পারবে যে 30 মিটার যদি হয়, তাহলে দেখো এখানে 30 মিটার রেখে করা আছে, এখানে একটা বিন্দু থেকে একটা বিন্দু 30 মিটার। কিন্তু বাস্তবে যখন আমরা বাঁক স্থাপন করতে যাই আমাদের পক্ষে সম্ভব হয় না এখানে একটা হাতে ম্যানুয়াল, মানে কোনো যন্ত্র ছাড়া একটা চাপ তৈরি করা সম্ভব হয় না। এখানে আমরা 30 মিটার বৃত্তচাপ বলতেছি, কিন্তু বাঁক স্থাপন করতে গিয়ে আমরা স্ট্রেট লাইন করি, যার জন্য এই স্ট্রেট লাইন আর বৃত্তচাপের দৈর্ঘ্যের কিছুটা পার্থক্য থাকে, এইটাকে আমরা ইগনোর করে যাই। কিন্তু যখন খুব ঝুঁকিপূর্ণ বাঁক হয় বা খুব নিখুঁতভাবে কাজ করতে হয় তখন এই শিকল ব্যবধানটাকে কমিয়ে ফেলা হয়। অর্থাৎ 10 মিটারে যদি নিয়ে আসা হয় তাহলে এই 30 মিটারটাতে 3টা বাঁক হয়ে যাবে। তখন কিন্তু সেই আমরা যেই পরিমাণ দৈর্ঘ্য বেশি নিয়েছি সেইটা হিসাবে আর আসবে না। সুতরাং সেই বাঁকটা আরও নিখুঁতভাবে স্থাপন করা যাবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো, এটা হচ্ছে খুঁটি ব্যবধান, শিকল দৈর্ঘ্যটাকেই খুঁটি ব্যবধান বলা হয়। এরপর আসো জ্যা। জ্যা হচ্ছে বাঁকের ভিতরে পূর্ণ শিকল দৈর্ঘ্যকেই জ্যা বলা হয়। যেমন এটা যদি প্রথম খুঁটি হয়, এটা দ্বিতীয় খুঁটি, এটা তৃতীয় খুঁটি, এটা চতুর্থ, পঞ্চম, 6, 7, 8, এটা 9, এটা 10, এই শেষেরটা হচ্ছে 11। তাহলে এইখানে আমরা 11টা খুঁটি পর্যন্ত দেখানো আছে। খুঁটি, এখানে খুঁটি ব্যবধান 30 মিটার দেখা আছে। তাহলে এইগুলি হচ্ছে পূর্ণ জ্যা, যেহেতু এখানে সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ 30 মিটার দৈর্ঘ্যই দেখানো আছে, সুতরাং এগুলি হচ্ছে পূর্ণ জ্যা। এই সবগুলি অর্থাৎ এই তৃতীয় থেকে দশম পর্যন্ত, অর্থাৎ 60 মিটার থেকে 270 মিটার পর্যন্ত, এগুলি সব পূর্ণ জ্যা। সমস্যা হচ্ছে এইখানে দেখো বাঁকের প্রথম স্পর্শক বিন্দু, আমরা তো এই দিকে কোথাও ছেদবিন্দু ছিল উপরে, এফ বিন্দু উপরে ছিল, ছেদবিন্দুর চেইনেস থেকে এই বিন্দুর চেইনেস বের করব, প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস বের করব। এই দূরত্বটা যত আসবে আমরা এটা বিয়োগ করার পরে দেখা যাবে যে এই বিয়োগ করার ফলে এই বিন্দুর যে চেইনেস সেটা কোনো খুঁটির বিন্দুতে পড়বে না। এটার সম্ভাবনা খুবই কম, মানে 99.9 না পড়ার সম্ভাবনা। অর্থাৎ প্রথম স্পর্শক বিন্দু কোনো খুঁটির বিন্দুতে, হয় দ্বিতীয় খুঁটি, তৃতীয় খুঁটি বা 100 নম্বর খুঁটি বা 200 নম্বর খুঁটি, যে কোনো খুঁটির বিন্দুতে, অর্থাৎ বিয়োগ ফলটা 30 দ্বারা বিভাজ্য হবে এরকম কোনো সংখ্যায় মিলার কথা না। যদি মিলে যায় সেটা তো অস্বাভাবিক বিষয়, স্বাভাবিক ধরে নিব যে মিলবে না। তো এখানেও দেখো মিলে নাই। না মিলার ফলে প্রথম খুঁটিটা, দ্বিতীয় খুঁটিটা এখানে
তৃতীয় খুঁটিটা এখানে, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় খুঁটির মাঝখানে একটা দৈর্ঘ্য রয়ে গেছে। এটা আছে হলো 30 মিটার, আমরা মনে করি এখানে আছে 12 মিটার, আর তাহলে এই পাশে আছে হচ্ছে 18 মিটার। অর্থাৎ প্রথম স্পর্শক বিন্দুর আগে আছে 12 মিটার এবং পরে আছে 18 মিটার। এই যে 18 মিটার, এইটাকে বলা হয় প্রথম উপজ্যা। উপ মানে অংশ আর কি, ভাঙ্গা অংশ, ভাঙতি আর কি, সম্পূর্ণ শিকল না, এটা একটা শিকলের অংশ, সেই জন্য এটাকে বলা হয় প্রথম উপজ্যা। তাহলে প্রথম উপজ্যা 18 মিটার পাওয়া গেল। তাহলে প্রথম উপজ্যার দৈর্ঘ্যটা কীভাবে বের করব? এটা এইভাবে বের করতে পারি, ছেদবিন্দুর চেইনেস পাবো আমরা, প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস, অর্থাৎ ছেদবিন্দুর চেইনেস থেকে যদি বাঁকের স্পর্শকের দৈর্ঘ্য বিয়োগ করি, হ্যাঁ, মনে করি এখানে ছেদবিন্দুর চেইনেস 500, ঠিক আছে, ছেদবিন্দুর চেইনেস 500, আর বাঁকের স্পর্শক দৈর্ঘ্য হচ্ছে মনে করো 210 না 218 মনে করি, 218। তাহলে বিয়োগ করলে কত আসবে? অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে 218, আর শীর্ষবিন্দু পর্যন্ত অর্থাৎ ছেদবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 500। তাহলে 500 থেকে 218 বিয়োগ করলে এখানে 2 আর 8 না 182। তাহলে এই বিন্দুর, এই প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ হচ্ছে 182। তাহলে 182-র ভিতরে 30 মিটার শিকল কয়বার থাকবে? 182-র ভিতরে তাহলে 30 গুণন 6, তাহলে 318, 180 মিটার প্লাস 2 মিটার, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে 180 মিটার হবে, হ্যাঁ, তখন এটা আরও লম্বা 180 মিটার হবে, অর্থাৎ এখানে হচ্ছে 6 নম্বর খুঁটি এটা, আর এইটা হবে তখন 7 নম্বর খুঁটি। তাহলে এইখানে যদি 2 মিটার থাকে তাহলে ভিতরে থাকবে আরও 28 মিটার। তাহলে এই হচ্ছে দৈর্ঘ্য বের করার। পরবর্তী আমরা একটা অঙ্ক দেখাবো। এই প্রথম স্পর্শক এই বিন্দুর চেইনেস আমরা যেটা বের করছিলাম, তাহলে এটা 30-এর সাথে 12 যোগ করলে আমরা 30 যোগ 12 সমান হচ্ছে 42 মিটার। তাহলে এই বিন্দুটার প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ হচ্ছে 42 মিটার। তাহলে 42 মিটারের সাথে বাঁকের দৈর্ঘ্য যোগ করো, তাহলে পেয়ে যাব হচ্ছে বি বিন্দুর চেইনেজ। বাঁকের দৈর্ঘ্য যদি 105 মিটার হয় তাহলে কত আসবে? 147 মিটার। 147 মিটার এখানে আসলো, এটা হচ্ছে 147 মিটার। তাহলে 147 থেকে আমরা বাঁকের দৈর্ঘ্য বিয়োগ করে দিলে আমরা টোটাল এটা পেয়ে যাব। এরপর এখানে 30 দিয়ে ভাগ করলে আমরা এই ভিতরে কতগুলি জ্যা হবে সেগুলি পাবো। এর পরবর্তীতে আমরা একটা প্রবলেম দেখাচ্ছি ম্যাথমেটিক্স, তাহলে তুমি বুঝতে পারবে। এই দেখো এখন খুঁটি ব্যবধান, উপজ্যা ও জ্যা। এখানে ছেদবিন্দুর চেইনেজ দেয়া আছে 208, অর্থাৎ এই দিকে 0 থেকে শুরু করে এ বিন্দুর আগে, অর্থাৎ শিকল যেখান থেকে শুরু হয়েছে বাম পাশে, এখান থেকে শুরু করে এই এফ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 208 মিটার। তাহলে আমরা স্পর্শক দৈর্ঘ্য বের করতে পারি। স্পর্শক দৈর্ঘ্য r tan 5/2, স্পর্শক দৈর্ঘ্য r tan 5/2। দেখো তাহলে ছেদবিন্দুর চেইনেজ 208, এটা দেয়া আছে। এরপর স্পর্শক দৈর্ঘ্য r tan 5/2 দিয়ে আমরা হিসাব করে এটা বের করতে পারি। r tan 5/2 দিয়ে কত আসে করে দেখো দেখি। এখানে দেয়া আছে 167 বলে দিছি। তাহলে ছেদবিন্দুর চেইনেজ কত হবে? প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ
208 মাইনাস 167 সমান 141। আর বাঁকের দৈর্ঘ্য এখানে দেয়া আছে 238। তাহলে বাঁকের দৈর্ঘ্যের সাথে 141 যদি বিয়োগ করি, হ্যাঁ, বাঁকের দৈর্ঘ্যের সাথে যদি বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে? 279। তাহলে প্রথম উপজেয়ার দৈর্ঘ্য দেখো এখানে 60, কারণ বাঁকের ভিতরের প্রথম খুঁটি হচ্ছে 60 মিটার। বাঁকের ভিতরের প্রথম খুঁটি 60 মিটার বিয়োগ আর ছেদবিন্দুর চেইনেজ হচ্ছে 41 মিটার। তাহলে এখান থেকে 60 থেকে 41 বিয়োগ দিলে কত পাওয়া যাবে? 19। তাহলে প্রথম উপজেয়া হচ্ছে 19, আর দ্বিতীয় উপজেয়া, যেহেতু এটা সুবিধা আছে কারণ শেষে স্পর্শক বিন্দুর দূরত্ব থেকে বাঁকের শেষ খুঁটি চেইনেজ বিয়োগ করলে, শেষ খুঁটির দূরত্ব বিয়োগ করলে পাওয়া যায় 9 মিটার। এই হচ্ছে। এখন আমরা যেহেতু রৈখিক পদ্ধতিতে বাঁক স্থাপন করতে যাচ্ছি, তা তোমাকে তো রৈখিক পদ্ধতিতে কোনো দেওয়া হবে না, কোন পরিমাপের জন্য কোনো যন্ত্র দেয়া হবে না। তাহলে তোমাকে সেটা স্থাপন করতে হবে হচ্ছে কি দিয়ে? ফিতা এবং শিকল দিয়েই। ফিতা এবং শিকল দিয়ে যখন তুমি করতে যাবা, আচ্ছা, তোমাদের হাজিরা আমি এখন থেকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, সুতরাং ক্লাস আধা ঘন্টা হয়ে গেছে, সুতরাং যারা হাজিরা দেওয়া দিয়ে ফেলছো। তাহলে মাঠে যখন তুমি বাঁকটা স্থাপন করতে যাবে তখন টোটাল স্টেশন, থিওডোলাইট বা লেভেল, অর্থাৎ কোন পরিমাপ করার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট তোমাকে দেওয়া হবে না। সেই ক্ষেত্রে তুমি ফিতা এবং শিকল দিয়েই বাঁক স্থাপন করতে হবে। সেই জন্য তুমি কি করতে হবে? তাহলে আমরা বাঁক স্থাপনের জন্য যেসব কাজ করতে হবে, এর ভিতরে প্রথম ধাপের ভিতরে প্রথমেই বলা হয়েছিল কি, যে ছেদবিন্দু নির্ধারণ করতে হবে সবার আগে। তাহলে ছেদবিন্দু কোনটা? এফ বিন্দু। এফ বিন্দু, প্রথমে এফ বিন্দুতে, কারণ যে মাঠে যখন কাজ করতে যাবে কিন্তু কিছুই থাকবে না, তাহলে তুমি মনে করো এইখানে একটা বাঁক স্থাপন হবে। বাঁক স্থাপন করা হয় সবসময়ই ছেদবিন্দু থেকে। তাহলে তোমাকে এইখানে সুবিধা মতো একটা জায়গায় এফ বিন্দু নির্ধারণ করতে হবে এবং প্রথম স্পর্শক রেখাটা, প্রথম লাইনটা, অর্থাৎ যে দিক থেকে রাস্তাটা আসবে সেই অ্যালাইনমেন্টটা নির্ধারণ করতে হবে। অর্থাৎ তুমি এই প্রথম বিন্দুটা নির্ধারণ করবে, অর্থাৎ এই এফ বিন্দুটা নির্ধারণ করে নেবে। এরপরে তোমার প্রতিসরণ কোণ বা থিটা কোণ, প্রতিসরণ কোণ অর্থাৎ কেন্দ্রীয় কোণ, এটা সমান। কেন্দ্রীয় কোণ কিভাবে পাবে? সেই জন্য এই ম্যাথমেটিক্সটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই সমকোণী ত্রিভুজ পি এফ পি কিউ একটা সমকোণী ত্রিভুজ। চিন্তা করো, এই সমকোণী ত্রিভুজের কোণ হচ্ছে, এই কোণটা হচ্ছে, অর্থাৎ পি এফ কিউ কোণ সমান হচ্ছে θ/2। যেহেতু এই টোটালটা থিটা, তাহলে এই কোণটা হচ্ছে θ/2। তাহলে সমকোণী ত্রিভুজের হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ, নাকি? লম্ব বাই অতিভুজ। তাহলে পি কিউ বাই পি এফ, পি কিউ বাই পি এফ। কিন্তু পি কিউ সমান হচ্ছে এই দীর্ঘ জ্যার অর্ধেক, এটার অর্ধেক, অর্থাৎ PR/2 ডিভাইডেড বাই PF। এখান থেকে সাইন θ/2 সমান হবে সাইন ইনভার্স PR/2 PF। এরপরে থিটা সমান আসবে 2 ইন্টু সাইন ইনভার্স PR/। তো মাঠে যখন তুমি বাঁক স্থাপন করতে যাবা, এই রেখাটা আমি প্রথমেই বলেছিলাম যে কি,
তুমি প্রথমে এই রেখাটা নির্ধারণ করতে হবে, প্রথম স্পর্শক রেখাটা ঠিক করে নিতে হবে এবং এফ বিন্দু প্রথম অর্থাৎ ছেদবিন্দুটা নির্ধারণ করতে হবে। এখন ছেদবিন্দু থেকে এখানে তোমাকে তিনজন লোক লাগবে, একজন লোক এখানে দাঁড়াবে, একজন সার্ভেয়ার বা একজন ছাত্র এখানে দাঁড়াবে, আর একজন ছাত্র এখানে দাঁড়াবে, আর একজন ছাত্র এইখানে দাঁড়াবে। একটা টেপের নির্দিষ্ট দূরত্ব, এটা ফিক্সড রাখতে হবে, এটা একটা দূরত্ব আর এটা আর একটা দূরত্ব। এই দূরত্ব, এই দুইটা দূরত্ব যদি জানা থাকে, 2pf হচ্ছে এটার দূরত্ব যা হবে তার দ্বিগুণ। তো তোমাকে তো দূরত্ব নিবা শুধু এইটাই, এটা তো ম্যাথমেটিক্সের ভিতরে, তাহলে পিএফ আর পিআর এই দুইটা জানা থাকতে হবে। আচ্ছা, পিআর এর মানটা এই মানটাকে তুমি পরিবর্তন করলে কোণের মানটা পরিবর্তন হবে, পিএফটা ফিক্সড থাকবে। আর এই রেখাটা তোমার ফিক্সড, এই রেখাটা তোমার ফিক্সড না। আর এই রেখাটার দৈর্ঘ্য তুমি ঠিক করে নিচ্ছ, অঙ্ক করার সময় ঠিক করে নিচ্ছ, এবং এই দুইটা এবং এই কোণটা পাওয়া যাবে। একটু জটিল মনে হলেও এতটা আসলে জটিল না, একটু একটা প্রবলেম সলভ করেছি, এখানে তুমি বুঝতে পারবা। এখানে দেখো পিএফ ধরে নিলাম, পিএফ হচ্ছে 14 মিটার আর পিআর হচ্ছে 19.8 মিটার। তা আমাদের সূত্র হচ্ছে 2 sin ইনভার্স পিআর বাই 2pf। তাহলে এখান থেকে আমরা এই মানটা যদি পুট করি, তোমাকে এই মানটা বারবার পরিবর্তন করে দেখতে হবে যে এই তুমি এখানে যত কোণ স্থাপন করতে চাও এটার সাথে মিলিয়ে তোমাকে এই মানটা চেঞ্জ করতে হবে। এই 14 ঠিক থাকবে, 14 ঠিক রেখে তুমি ক্যালকুলেটরে বারবার এই মানটা পরিবর্তন করে দেখবা যে থিটার মান কত আসে। তোমাকে যত ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ আসছে এটাতে, হ্যাঁ, এটা 90 ডিগ্রি কোণের জন্য করা হয়েছে। তুমি এটা যদি 90 না বলে 120 বলে, তখন তুমি এই 14 ঠিক রাখবা, 14 ঠিক রেখে 19.8 এর মানটা বারবার পরিবর্তন করে ক্যালকুলেটরে দেখো। তাহলে তোমার আর একটা অ্যাসাইনমেন্ট, 14 ঠিক রেখে তোমরা নিজেরা চেষ্টা করবা যে এই 19.8 এর মান কত হলে, এটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দেইনি, তোমরা এটা নিজেরা চেষ্টা করে জমা দিয়ে দিবে। 19.8 এর মান কত হলে থিটার মান 120 ডিগ্রি হবে। এই মানটা পুট করে দেখো, এটা থিটার মান 90 ডিগ্রি আসবে। বাক সংস্থাপনে কেন্দ্রীয় কোণ না মেপে প্রতিসরণ কোণ মাপা হয়। এই চিত্রটার সাহায্য আবার নিতে হচ্ছে। দেখো এখানে আবার খেয়াল করো, বাক সংস্থাপন করতে যখন আমরা মাঠে যাব, এখানে হচ্ছে আমার একটা বাক, এখানে আর একটা বাক। তাহলে এই বাকটার কেন্দ্র, এই বৃত্তচাপের কেন্দ্র এইদিকে, আর এই বৃত্তচাপের কেন্দ্র এই পাহাড়ের দুর্গম জায়গায়। সুতরাং কাজ করার জন্য এদিক থেকে কাজ করা সম্ভব হয় না, অর্থাৎ যা মাপঝোপ করব আমরা যদি বাক স্থাপন করতে যাই, তাহলে এইভাবে এদিক থেকে বাক স্থাপন করতে হবে। আর মাঠে যখন বাক স্থাপন, যেমন এই রাস্তাটা যখন বাক স্থাপন করা হয়েছে, তখন কিন্তু এই সেন্টার লাইনটাকেই বিবেচনায় আনা হয়েছে শুধু। পরবর্তীতে সেন্টার লাইন থেকে দুই দিকে রাস্তার চওড়া বর্ধিত করা হয়েছে। তাহলে সেন্টার লাইন যখন হিসাব করা হয়েছে, তখন এটা হচ্ছে আমার ছেদবিন্দু। অনুরূপভাবে এই দিকে যদি বর্ধিত করি, এইখানে হবে একটা ছেদবিন্দু। তাহলে এই দুইটা ছেদবিন্দু থেকে দেখো এই বাঁকের কেন্দ্র কিন্তু এই বৃত্তচাপের কেন্দ্র অনেক বড়, রেডিয়াস অনেক বড় হবে, তার থেকে অনেক ছোট হচ্ছে এই বাঁকের এফসি বা বহিস্থ দূরত্ব বা গভীরতা। বাঁকের গভীরতার মান, এটার মান তোমার অনেক কম, 10 মিটার 12 মিটারের মতো হয়, আর কিন্তু এইটার মান তোমার 100 মিটার বা 60-70 মিটার এরকম হবে। সুতরাং কখনোই বাক সংস্থাপনের জন্য কেন্দ্রীয় কোণ না মেপে, অর্থাৎ কাজ যা করা হয় কেন্দ্র থেকে করা হয় না, প্রতিসরণ থেকে, মানে ছেদবিন্দু থেকে করা হয়।
অর্থাৎ কেন্দ্রীয় কোণ না মেপে প্রতিসরণ কোণ মাপা হয়। তোমাদের ক্লাস আরও 9 মিনিট আছে। একটি 6 ডিগ্রি বৃত্তাকার বাঁকের স্পর্শক দৈর্ঘ্য, এখানে সরাসরি স্পর্শক দৈর্ঘ্য দেয়া আছে। কোনটা স্পর্শক দৈর্ঘ্য? এই টি। স্পর্শক দৈর্ঘ্য দেয়া আছে 262 মিটার। নিচের তথ্যাদি নির্ণয় করো। খুঁটি ব্যবধান বলে দিছে এখানে 20 মিটার। এই তথ্যগুলি পাশে যে তথ্য আছে এগুলি বের করতে হবে। বাঁকের ব্যাসার্ধ কত, প্রতিসরণ কোণ কত, বাঁকের দৈর্ঘ্য কত, দীর্ঘজার দৈর্ঘ্য কত, বাঁকের গভীরতা কত, ভার্সাইন কত। গভীরতা হচ্ছে এফসি, ভার্সাইন হচ্ছে ইসি, বাঁকের দৈর্ঘ্য হচ্ছে এসিবি, আর দীর্ঘজার দৈর্ঘ্য হচ্ছে এইবি, আর স্পর্শক দৈর্ঘ্য হচ্ছে এএফ বা বিএফ, আর রেডিয়াস হচ্ছে ওএ, ওসি বা ওবি, এগুলি হচ্ছে রেডিয়াস। আর কেন্দ্রীয় কোণ ডেল্টা, প্রতিসরণ কোণ ফাই, আর ছেদকোণ থিটা। ছেদকোণ বের করতে বললে প্রতিসরণ কোণ থেকে 180 থেকে প্রতিসরণ কোণ বিয়োগ করলে ছেদকোণ পাওয়া যাবে। আর এটা হচ্ছে স্পর্শক কোণ গামা, এফ বি এ বা এফ এ বি, এটা গামা। এর সাথে কেন্দ্রীয় কোণের একটা রিলেশন আছে, রিলেশনটা দেখে নিবে, অর্ধেক আর কি। রেডিয়াস অফ দ্য কার্ভ, এখানে যেহেতু ডিগ্রি অফ কার্ভ দেওয়া আছে, তোমার ডিগ্রি অফ কার্ভ কোনো অঙ্কে তেমন একটা কাজে লাগে না, আমাদের লাগে হচ্ছে রেডিয়াস অফ কার্ভ। কিন্তু তোমাকে বেশিরভাগ অঙ্কে রেডিয়াস অফ কার্ভ দেওয়া থাকবে না, ডিগ্রি অফ কার্ভ বলে দিবে, এবং সেখান থেকে তোমাকে রেডিয়াস অফ কার্ভ বের করতে হবে। গাড়ি অ্যাক্সিডেন্ট, কার গাড়ি অ্যাক্সিডেন্ট? স্যার, গাড়ি অ্যাক্সিডেন্টে কি বাঁকের কোনো প্রভাব পড়ে? অ্যাক্সিডেন্টের উপর কি প্রভাব? মূলত অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করা এবং দিক পরিবর্তন, মূলত মেইনলি দিক পরিবর্তন, এরপরে হচ্ছে অ্যাক্সিডেন্টের দিকটা পরবর্তীতে দেখা হয়। বাঁক তো অ্যাক্সিডেন্টের জন্য করা হয় না, বাঁক তো হচ্ছে মূলত দিক পরিবর্তনের জন্য করা হয়। এরপরে যেন অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য অন্য কাজ করা হয়। আচ্ছা, যাই হোক, রেডিয়াস অফ কার্ভ বের করলাম সেই গত ক্লাসে যে সূত্রটা বলছিলাম, 1146, 20 মিটার হইলে আর 30 মিটার হইলে কত? 1718.9/d। তাহলে যেহেতু এখানে 20 মিটার শিকল, খুঁটি ব্যবধান 20, তার মানে এটা রেডিয়াস অফ কার্ভ পাওয়া গেল। এখন স্পর্শক দৈর্ঘ্য, স্পর্শক দৈর্ঘ্য হচ্ছে টি দেয়া আছে। আমি স্পর্শক দৈর্ঘ্যটা আনতে হচ্ছে, এখানে আমার প্রতিসরণ কোণের মান দেয়া নাই, প্রতিসরণ কোণের মান স্পর্শক দৈর্ঘ্য থেকে এই সূত্র থেকে বের করতে হবে। তাহলে এখান থেকে টি সমান r tan⁵/2, এটা দেয়া আছে, এর আগের সমীকরণ থেকে বের করছি 191 রেডিয়াস। এই মানগুলি পুট করলে তো প্রতিসরণ কোণের মান 107 পাওয়া গেল। বুঝতে পারছো? ক্লাস করতেছো মাত্র 25 জন, সেই গত ক্লাসেও 25 জন ছিলে, আজকেও 25 জন। আচ্ছা, বাঁকের দৈর্ঘ্য পাই আর ফাই/180 ডিগ্রি। পাই আর হচ্ছে রেডিয়াস 191, আর ফাই হচ্ছে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে 107.813। তাহলে বাঁকের দৈর্ঘ্য পাওয়া গেছে 359 পয়েন্ট, অর্থাৎ এসিবি, অর্থাৎ এই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 359.41। এরপর দীর্ঘজার দৈর্ঘ্য এইবি, দীর্ঘজার দৈর্ঘ্য এল সমান 2r sin π/2। এই মানগুলি বসালে দীর্ঘজা 208। দেখো, এর আগেরটা ছিল 359 আর এটা আসতেছে 308। চাপের দৈর্ঘ্য আর জার দৈর্ঘ্যের ভিতরে অনেক পার্থক্য আছে। ঠিক আছে,
এরপর আসো বাঁকের গভীরতা এফসি। এফসি সমান উপরের সূত্রটার জন্য হচ্ছে sec 5/2 এবং সেকটা থাকবে সামনে, আর ইসি সূত্রের সাথে এটার মিল আছে। এটা হচ্ছে সেক চলে যাবে পিছনে, হয়ে যাবে কস, এ চলে আসবে সামনে। এটা মনে রাখার জন্য একটা ক্লু। তাহলে বাঁকের গভীরতা এফসি সমান আর ইন্টু sec 5/2 - 1। এই মানগুলি বসালে গভীরতা আসতেছে 133.। দেখো বাঁকের গভীরতা হচ্ছে 133, কিন্তু রেডিয়াস হচ্ছে 191, রেডিয়াসের মানটা বেশি থাকে। এরপর আসো ভার্সাইন। ভার্সাইন ইসি সমান আর ইন্টু 1 - cos 5/2। এই সূত্রগুলি তোমার মুখস্থ রাখতে হবে। তাহলে আর ইন্টু 1 - cos 5/2 78.48 মিটার। অ্যাসাইনমেন্ট এগুলি তোমার গুগল ক্লাসরুমে দেওয়া থাকবে। একটি সরল বৃত্তাকার বাঁকের চিত্র এঁকে বিভিন্ন উপাদানগুলি সূত্রগুলি আমরা করছি, ডিরাইভ করছি গত ক্লাসে, এই সবগুলি করবে। আর একটা প্রবলেম, দুইটি সরল পথ 101 + 60 চেইনেজ। এটার অর্থ হচ্ছে 101 শিকল আর 60 লিঙ্ক চেইনেজে এত ডিগ্রি প্রতিসরণ কোণে মিলিত হয়। 20 মিটার শিকল ব্যবহার করা হলে সরল বাঁকটির বিভিন্ন উপাদানসমূহ নির্ণয় করো। ডিগ্রি অফ কার্ভ 6, আর এইগুলি স্পর্শক বিন্দুগুলির চেইনেজ ও ছেদবিন্দুর চেইনেজ। এই মানগুলি এর আগের প্রবলেমগুলি যেগুলি বের করা হয়েছে, এই প্রবলেমগুলি। অ্যাসাইনমেন্ট আগের মতো সাবমিট করবা। যেমন অনেকে সাবমিট করছো, লেখাই বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করে লিখবে। ড্রয়িং বোঝা যাচ্ছে না, পেন্সিল দিয়ে আঁকছো, এটা ছবিটাও তো একটু সূর্যের আলোতে নিয়ে ছবি তুলে দিতে পারতো। আর ক্লাসগুলি তোমরা ইউটিউব, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব লিঙ্কেও পাবে। আর গত সেমিস্টার আমরা যে ক্লাসগুলি করেছিলাম, এই ক্লাসগুলি কিন্তু ইউটিউবে কোনো একজন লোক হয়তো এগুলি আপলোড করছে, আমার ক্লাসগুলি, অর্থাৎ সার্ভেইং 2 ক্লাসগুলি। তোমরা শুধু ইউটিউবে ঢুকে সাবজেক্ট কোড নাম্বার দিয়ে সার্চ করলেও পাবা, 66444। শুধু ইউটিউবে এইটা দিয়ে সার্চ করলে গত সেমিস্টারের অর্থাৎ সার্ভিং 2 এর সবগুলি ক্লাসই এখানে ইউটিউবে আপলোড করা আছে। আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টার আজকে আর শুরু করব না, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আর মিনিট আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম।